টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিস। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। যারা বাসায় বসে সরাসরি দেখছেন, যারা ফেসবুকে লাইভে দেখছেন, যারা পরবর্তীতে ইউটিউবে দেখবেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে রাখছি। আশা করি সবাই নিরাপদে আছেন। ইস্ট কোস্টে যারা আছেন আপনারা জানেন তুষারপাত হচ্ছে, ঘন না কিন্তু হচ্ছে, সারাদিন ব্যাপী হচ্ছে। কাজেই আপনারা সাবধানে থাকবেন। যাদের হিটার প্রবলেম আছে 311-এ কল করবেন। দিস ইজ নট সেফ হিটার উইদাউট হিট। আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি প্রথমে আমি তুলে ধরতে চাই। আপনারা অনেকেই জানেন গতকাল ইউএস সিটিজেনশিপ অ্যাক্ট 2021 যেটি নিয়ে আসা হয়েছে হাউসে, এটি নিয়ে এসেছেন কে? সেনেটর মেন্ডেজ ফ্রম নিউ জার্সি এবং রিপ্রেজেন্টেটিভ লিন্ডা স্যানচেজ অন দ্য হাউস সাইড। এইখানে ডিসকাশনের ব্যাপার এত বেশি যে বলার বাইরে। আজ যারা অনুষ্ঠানটি দেখবেন আপনাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এখান থেকেই। যদিও আমি আগেই বলে রাখতে চাই যে এটি যারা নিয়ে এসেছেন, তাদের যে সেনেটররা নিয়ে, যে হাউস রিপ্রেজেন্টেটিভ নিয়ে এসেছেন, তাদেরকে বলছেন দ্য ক্লোজার। তাদের আখ্যা দেওয়া হয়েছে ক্লোজার। দিস ইজ এটি ম্যাসিভ বিল 353 পাতা, যেটি আমাদের হাতে গতকাল রাতে এসে পৌঁছেছে। আমরা এখনও পড়ছি এই ব্যাপারটিতে, এবং আমাদের যতটুকু চোখে পড়েছে, আমি খুব ইটস প্রেসিডেন্ট বাইডেন্স বিগ ইমিগ্রেশন রিফর্ম বিল, যেটির মধ্যে অনেক কিছু আছে। মেন্ডেজ আরব নিউ জার্সি নিয়ে এসেছেন, লিন্ডা স্যানচেজ ক্যালিফোর্নিয়ার রিপ্রেজেন্টেটিভ, উনি দুজন নিয়ে এসেছেন কো স্পন্সর। এর সাথে আছেন অনেক কংগ্রেসের অনেকের সাপোর্ট আছে। যারা আছেন এর মধ্যে, তার মধ্যে চাক শুমার মেজরিটি লিডার, বার্নি স্যান্ডার্স, ডিক ডারবিন সেনেটর, এলিজাবেথ ওয়ারেন, বুকার, এরকম অনেকে আছে একের পর এক যারা এটি সমর্থন করছেন। আমি পেজ 1 এবং পেজ 2-তে দেখাতে চাই। বিলটি আমাদের হাতে এসে পৌঁছেছে। আমি বিলটির যেখানে আপনারা দেখছেন, এখানে যে সব যারা সমর্থন করেছেন বা কো স্পন্সর করছেন, তাদের নাম আপনারা দেখছেন। পেজ 2 আছে। পেজ 2 আমরা যদি যাই, সেখানে দেখাবো অনেক কিছু আছে। দিস ইজ দ্য বিল। এই বিলের প্রথম পাতা। আমি যদি পরের পাতাতে যাই, আমি বেশ কয়েকটি জিনিস আপনাদের কাছে তুলে ধরছি। যে এখানে আপনারা দেখছেন যে ফার্স্ট সেকশন, এটি ফোকাস করছে প্যাথওয়ে টু সিটিজেনশিপ আনডকুমেন্টেড ইন্ডিভিজুয়াল টু দ্য ইউনাইটেড স্টেটস। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার আছে, যারা প্লিজ আপনারা দেখছেন। আমরা একে একে আলাপ করবো, এবং পরবর্তীতে একজন ইমিগ্রেশন অ্যাটর্নি কি আছেন সেটা কিছুক্ষণ পরে জানাবো। হ্যাঁ, আমি আপনাদের জানাবো। প্যাথওয়ে টু সিটিজেনশিপ ফর আনডকুমেন্টেড ইন্ডিভিজুয়াল ইন দ্য ইউনাইটেড স্টেটস ইন এডিশন টু, অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি এটির জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। যাদেরকে হু আর আউটসাইড অফ ইউনাইটেড স্টেটস, যারা দেশের বাইরে আছেন, যাদেরকে রিমুভ করা হয়েছে, রিমুভ ফ্রম দ্য ইউএস, তাদের কথা এখানে ঢোকানো হয়েছে। আমেরিকান প্রমিস অ্যাক্ট এখানে আছে। প্রমিস অ্যাক্টটি হচ্ছে ফোকাস অন টিপিএস, যারা টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসে আছেন তাদের জন্য। এগ্রিকালচার ওয়ার্কার যারা আছেন, তারা আছেন এখানে। আমি যদি পরবর্তী পেজে যাই, এখানে আরও অনেক জিনিস ইনক্লুড করা হয়েছে। তার পরবর্তী প্লিজ ইউ আর অন এয়ার, থ্যাংক ইউ। আমি যদি তার পরবর্তী পেজটাতে যাই, আপনি দেখবেন যে ইটস ফোকাসেস অন ফ্যামিলি বেস ইমিগ্রেশন, লিগাল ইমিগ্রেশন সিস্টেম। অনেকেই জানতে চেয়েছেন যে ফ্যামিলি বেস ইমিগ্রেশন সিস্টেমটি কি চালু হয়েছে কিনা। বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এটি সুপ্রিম কোর্টে লড়ছেন এটি বাতিল করার জন্য। এটি অ্যাজ অফ নাও ফ্রাইডে 10 PM ইস্টার্ন টাইমে, আমার জানা মতে, বেস্ট অফ মাই নলেজ, এটি এখনও বলবৎ আছে। ফ্যামিলি বেস ইমিগ্রেশন যেটি আছে সেটি এখনও বলবৎ আছে। আপনারা এখন যেটি দেখছেন, ডকুমেন্টেড ইন্ডিভিজুয়াল থার্ড টাইটেল প্রপোজাল ফোকাস অন ভিসা সিস্টেম রিফর্ম, ইমিগ্রেন্ট ভিসা সিস্টেম রিফর্ম। আই ফাইন্ড দিস ভেরি ইন্টারেস্টিং, যেটি কিছুক্ষণের মধ্যে বেশ কিছুভাবে তুলে ধরবো আপনাদের কাছে বিস্তারিতভাবে। আরও আছে এখানে ইমিগ্রেশন অ্যান্ড রেফিউজি ইন্টিগ্রেশন, অ্যাসাইলি কথাটা এখানে ঢুকানো হয়েছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ যারা অ্যাসাইলেমে আছেন তারা হয়তো এর ভিতরে পড়তে পারেন। এটির মধ্যে আরও একটি ইম্পর্টেন্ট জিনিস আমার চোখে পড়েছে। ব্যাপক বিল, আমরা ইন্টারেস্টিং যে এবং গুরুত্বপূর্ণ পার্টগুলো তুলে ধরছি। রিফর্মিং দ্য ইমিগ্রেশন কোর্ট সিস্টেম, বেসড অন ফ্যামিলি ভ্যালুজ, ভালনারেবল ইন্ডিভিজুয়াল, ইমিগ্রেশন কোর্ট ব্যাকলগ। আপনারা জানেন 3,80,000 ভোট যেটি আছে, ভিসা যেটি আছে পিছনে পড়ে রয়েছে, তার ব্যাকলগ ক্লিয়ার করার জন্য। এমপ্লয়মেন্ট অথরাইজেশন, কমপ্লিটলি ডিফারেন্ট স্টোরি, এটা আরেকদিন হয়তো আমরা আলাপ করবো।
কাজে এই ব্যাপারটি এই মুহূর্তে আমরা টাচ করব না। আর আরও যেটা আছে সেটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারা এটির মধ্যে পড়বেন, কারা এটির বাইরে পড়বেন। আর একটি ব্যাপার হচ্ছে যারা হু হ্যাভ বিন ইন দ্য ইউনাইটেড স্টেটস যারা আছেন তাদেরকে একটি সিস্টেমের মাধ্যমে 6 বছর মেয়াদি একটি পারমিট দেওয়া হবে, ওয়ার্ক পারমিট দেওয়া হবে উইথ ট্রাভেল ডকুমেন্টস, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, যাতে তারা ঘুরতে পারেন, দেশের বাইরে যেতে পারেন, আসতে পারেন। এবং কিন্তু তাদেরকে প্রমাণ করতে হবে তারা গত 180 দিনের মধ্যে কোথাও যাননি। এর পরের পাতা যেটি আছে আমরা দেখব সেটি হচ্ছে যে মডিফিকেশন অফ ন্যাচারালাইজেশন প্রভিশন যেটি দেখতে পাচ্ছেন। তার পরের পাতায় আমরা যাব, যে পরের পেজটিতে এখানে আছে রিক্লাসিফিকেশন অফ স্পাউস অ্যান্ড মাইনর চিলড্রেন ফর লফুল পার্মানেন্ট রেসিডেন্ট টু অ্যাজ অ্যান ইমিডিয়েট রিলেটিভ। এটি অত্যন্ত বড় একটি ব্যাপার। আমার সাথে অ্যাটর্নি মঈন চৌধুরী যোগ দেবেন কিছুক্ষণের মধ্যে, তিনি ব্যাখ্যা করবেন। রিফর্মিং এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন পরবর্তী পাতায় যদি আমরা যাই, ইমিগ্রেশন কোর্ট, ফ্যামিলি ভ্যালুজ অ্যান্ড ভালনারেবল ইন্ডিভিজুয়ালস পরবর্তী, ফেয়ারনেস ফর ফার্ম ওয়ার্কার্স যেটি আপনারা দেখছেন নিচের অংশে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ব্যাপার। পরবর্তীতে যাব লফুল প্রোটেক্টিভ ইমিগ্রেন্ট স্ট্যাটাস। এখন যেটি দেখছেন আপনারা, এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। এখানে প্রতিটা কথা ইউএস ইমিগ্রেশন সিস্টেমে এবং ইভেন দ্য ল বুক, আমেরিকান ল বুকে যে কথাটি আছে এলিয়েন কথাটা, এটিকে সব জায়গা থেকে মুছে দেওয়া হবে এবং এটির জায়গায় বসানো হবে নন সিটিজেন। এটি তাৎপর্য গুরুত্বপূর্ণ কি সব তুলে ধরবো। এই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে যোগ দিয়েছেন অ্যাটর্নি মঈন চৌধুরী। অ্যাটর্নি মঈন চৌধুরী, স্বাগত জানাচ্ছি আপনাকে। আশা করি আপনি শুনতে পাচ্ছেন এবং ভালো আছেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথম যে কথাটা আছে, এই বিলটি আমাদের হাতে এসে পৌঁছেছে এবং সময় আমরা তেমন একটি পাইনি, আপনার হাতে অবশ্যই এসে পৌঁছেছে, আপনি দেখেছেন। আপনার সাথে কিছুক্ষণ আগেও আলাপ হচ্ছিল। প্রথমে শুনবো এই বিলের প্রথম যে যতটুকু আপনি দেখেছেন, কি দেখেছেন এর মধ্যে। দ্বিতীয় কথা হচ্ছে কারা এটির মধ্যে পড়তে যাচ্ছেন, এবং তৃতীয় যেটি খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার আপনি আলোচনা করছিলেন, সেটি হচ্ছে এটির মধ্যে অনেক সাংঘর্ষিক জিনিস আপনি দেখেছেন। শুরু করব প্রথম থেকে, বিলটি সম্বন্ধে আপনার ধারণাটা কি? ধন্যবাদ হাবিব রহমান। গতকাল 18ই ফেব্রুয়ারি লিন্ডা স্যানচেজ হাউসে এবং বব মেনেন্ডেজ সিনেটের থেকে যে বিলটা উত্থাপন করেছেন, এবং এটাই হচ্ছে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। এটা একটা আশার খবর যে এতদিন আমরা বাইডেন ইলেকশনে জয় হওয়ার পরে আমরা যে কথাগুলো শুনছিলাম, এখন এটা কার্যত রূপ নিতে যাচ্ছে। কিন্তু এই বিলটা হচ্ছে 300 পেজের বিলস। এখনো এটা, আমি সবার জ্ঞাতার্থে বলছি, এটা খুবই সেন্সিটিভ ইস্যু। অনেকেই মনে করে প্রস্তাবিত বিল মানেই হচ্ছে বিল পাস হয়ে গেছে। না, এটা প্রথমে গতকালকে ইন্ট্রোডিউস হওয়ার পর এটা হাউসে ডিবেট হবে, ডিবেটে যদি পাস হয় এটা সেনেটে পাস হবে, সিনেটের সেম ভার্সন যদি পাস হয় তখন এটা প্রেসিডেন্টের কাছে যাবে, তখন প্রেসিডেন্ট সাইন করলে এটা আইনে কার্যকর হবে। এছাড়া এটা বর্তমানে প্রস্তাবিত আকারেই থেকে যাবে। এটা নিঃসন্দেহে আমেরিকার জন্য, ইমিগ্রেন্টদের জন্য একটা স্বপ্নের সূচনা, এবং ইমিগ্রেন্টরা এটার সুফল পাবে। আমি আশা করি যারাই ড্রিমার আছেন তারা অবশ্যই প্রথম দিকে তাদের এটা হচ্ছে প্রথম সারির বেনিফিট পাবে। তারা টিপিএস, টেম্পোরারি প্রোটেকশন স্ট্যাটাস যারা পাচ্ছে তারা পাবে, এবং এগ্রিকালচারাল ওয়ার্কাররা পাবে। বাকি যারা আছে তাদেরটা আপনারা সবাই জানেন, অনেকদিন যাবত এখানে কথা হচ্ছে জানুয়ারি 1, 2021 যারা এই দেশে প্রেজেন্ট ছিল তারাই শুধু এই আইনের আওতায় পড়তে পারে। এরপরে যারা এখন আসছে, যদি অতীতে এই দেশে না থেকে থাকে কোনো সময়, তাদের এই আইনের আওতায় কোনোভাবেই পড়ার সম্ভাবনা নাই। তো এই ক্ষেত্রে আমি প্রথমেই বলবো আপনারা আইন পাস হওয়া পর্যন্ত অপেক্ষা করেন, এবং আইনটার জন্য আপনারা প্রাথমিক ব্যবস্থা নিতে পারেন। এই ক্ষেত্রে আমি যেটা বলবো, কারোই অতিরিক্ত কোনো কিছুর প্রয়োজন হবে না। যদি এইভাবে আইনটা পাস হয়, বিলটা যদি এইভাবে পাস হয়, তা তারা জানতে চাবে শুধু আপনি ওই তারিখে জানুয়ারি 1, 2021 এই দেশে অবস্থান করেছিলেন কি। ওকে, আমার কথা শোনা গেছে কমপ্লিট নাকি? আমি তো বুঝি না। শেষ অংশ শোনা জানি, কিন্তু আমি আপনাকে একটি করে প্রশ্ন করব এখন। অনেক তাহলে ভালো। বেশ কিছু কথা এখানে আমি দেখেছি। প্রথম কথা হচ্ছে যে এলিয়েন থেকে নন সিটিজেন করার তাৎপর্য কি, এটি প্রথমে শুনবো আপনার কাছে। ধন্যবাদ। এলিয়েন শব্দটা উচ্চারিত হয় সাধারণত বহির্গামী মনে হয়, যেমন আমরা ফরেন এলিয়েন বলি, ফরেন এলিয়েন বলে
অনেকের কাছে মনে হচ্ছে এটা একটা একটা উদ্ভট শব্দ মনে হচ্ছে, যেই কারণে এদেরকে আমার বিদেশি শব্দটা না বলে নন সিটিজেন বললে শব্দটার তাৎপর্য বেশি আর কি, ডিস্টিংশনটা ভালোভাবে করা যায়, এই জন্য এটা হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে যে সব সুবিধা হবে তা না, কারণ অনেকে নন সিটিজেন বলতে সিটিজেন হওয়ার পরে নাম্বারটা কিন্তু থেকে যায়। আপনারা যারাই সিটিজেন হয়েছেন তারা দেখবেন এই নাম্বারটা নন সিটিজেন এলিয়েন নাম্বারটা কিন্তু সারা জীবন ক্যারি করতে হয়। আপনার সিটিজেনশিপ সার্টিফিকেটেও এলিয়েন নাম্বারটা থাকে। তো এখন শুধু সবই ঠিক থাকবে, শুধু একটা ভাষার মাধুর্যতার জন্য নন সিটিজেন বলে নাম্বারটা চালিয়ে দেওয়া হবে। ওকে, দ্যাট ইজ দ্য অনলি থিং, তাদের সম্মান প্রদর্শন করা হচ্ছে। দ্বিতীয় প্রশ্ন, স্পাউস এবং চিলড্রেন তাদেরকে এখন না মানে ইমিডিয়েট রিলেটিভ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে, এটির ব্যাখ্যা একটু শুনবো আপনার কাছে। ধন্যবাদ। স্পাউস এবং চিলড্রেন সব সময় ইমিডিয়েট রিলেটিভ ছিল। আমি এই জিনিসটাতে একমত যে সব সময় স্পাউস এবং যে মাইনর চিলড্রেন ইমিডিয়েট রিলেটিভ সবসময় কাউন্ট করা হতো, কিন্তু এই ক্ষেত্রে কি বোঝানো হচ্ছে আমি ঠিক আমার ঠিক বোধগম্য হচ্ছে না। এটি কি তারা বোঝাতে চেয়েছেন যারা গ্রিন কার্ড আছে তাদের ক্ষেত্রে? কারণ আমরা জানি ইউএস সিটিজেনের স্পাউস এন্ড চিলড্রেন আন্ডার 21 অলওয়েজ ইমিডিয়েট রিলেটিভ। এটি কি তারা আসলে সেটি মিন করছেন কিনা সেটি জানতে চাচ্ছি। সেটি আগেই ছিল, এখন মিন করা হচ্ছে এইটার ক্ষেত্রে মিন করা হচ্ছে যাদের পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড আছে তাদেরকে এই সুযোগ সুবিধাটা দেওয়া হবে, এটাই তারা মিন করা হচ্ছে। ওকে, আরেকটি প্রশ্ন, এখানে অ্যাসাইলিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটি যদি একটু ব্যাখ্যা করেন। আমি এই বিষয়টা 100% ক্লিয়ার না। আমি প্রথমে বলেছি এটা প্রতিটার সাথে একটা সাংঘর্ষিক। এখানে বলা হয়েছে, আমি যদি লটা আপনাকে বলতে চাই, এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেবল ডেফিনেশন অফ লফুলি প্রেজেন্ট। এখানে ক্লিয়ারলি 23rd পেজে বলা হয়েছে ইন ডিটারমাইনিং ওয়েদার ইন্ডিভিজুয়াল ইজ লফুলি প্রেজেন্ট ফর দ্য পারপাস অফ ডিটারমাইনিং ওয়েদার দি ইন্ডিভিজুয়াল is lawfully residing in the United States under section 1903 B4 of the Social Security Act 42 USC 1396 B4. Definition lawfully present under section 1522 of Title 45 Code of Federal Regulations. So Code of Federal Regulations আমি দেখি এখানে, this is the Code of Federal Regulation in my hand. যদি আমি দেখি 45 CFR 152.2 ডেফিনেশনে বলা হচ্ছে লফুলি প্রেজেন্ট মিন্স এর মধ্যে অনেকগুলো কথা আছে এখানে। an alien who has been paroled in the United States pursuant to section এত an alien who is non-immigrant status who has not violated the term of the status under which he was admitted. যদি কেউ তার স্ট্যাটাস ভায়োলেট করে না থাকে সে কিন্তু আনলফুল প্রেজেন্ট না। a qualified alien as defined under 431 of the personal, এটা এখানে পড়বে না। আর যে জিনিসটা পড়বে এখানে alien currently temporary resident status pursuant to section 210 of 245A INA Immigration and Nationality Act 8 USC। এখানে যে জিনিসটা সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে alien who has granted employment authorization under section has been granted employment authorization under 8 CFR 274A 12 CA9 C10 16 18 20 22 14 প্রত্যেকটা সেকশনের কিন্তু ডেফিনেশন ডিফারেন্ট ভাবে হয়, কিন্তু এক্সেপশন আবার একটা তো আছে, pending application for asylum under section 208A of Immigration Nationality Act 8 USC 1158 or for withholding of removal under section 141. So এগুলা প্রত্যেকটার সাথে বিশদ ব্যাখ্যার দাবি রাখে। ওকে, এবং আমি আপনার সাথে একমত, কারণ এটি ইটস ভেরি ব্রড, অনেক লিঙ্গুইস্টিক এখানে ব্যাপার আছে, অনেক এত বড় যেটা সংকুচিত না হলে এটা স্পেসিফিকভাবে বলা মুশকিল। কিন্তু কয়েকটি জিনিস আমি আপনার কাছে তুলে ধরেছি, যেমন আমি আরেকটি তুলে ধরবো। এখানে বলছে ইন এডিশন টু দোজ হু আর আউটসাইড অফ দ্য ইউনাইটেড স্টেটস হু হ্যাভ বিন রিমুভড ফ্রম দ্য ইউএস, অর্থাৎ তারা কখনো এখানে ছিলেন কোনো এক সময়, কোনো একটি কারণে তাদেরকে ডিপোর্ট করা হয়েছে, তারাও এটির আওতায় পড়তে যাচ্ছেন। এটি একটু যদি ব্যাখ্যা করেন।
এটা আমরা অন্য একটা ইয়াতে দেখেছি, এটা যে এক্সপ্লেনেশনে দেখেছিলাম, যারা 2017 আগে রিমুভ হয়েছে এবং চলে গিয়েছে, যদি তারা প্রমাণ করতে পারে তারা এই দেশে 3 বছরের বেশি ছিল 17 আগে, কেউ হচ্ছে যে ভলান্টারি ডিপার্চার নিয়ে রাইট ওয়ে চলে গিয়েছে, তারা হয়তো এটা তো পড়বে না। অ্যাটর্নি জেনারেলের এখানে ক্ষমতা আছে, এটা ডিসক্রিশনারি পাওয়ার থাকবে, সেই ইচ্ছা করে এটা ওয়েভ করতে পারে। কিন্তু সমস্যা হলো এখানে বাস্তবিক প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট হচ্ছে এরকম যে একবার রিমুভ হয়েছে তাকে কিন্তু ভিসা দিয়ে সে আসতে পারবে না, ভিসা তাকে দেওয়া হচ্ছে না, দেওয়া হবে না, কারণ যদি রিমুভ হয়ে থাকে 3 বছর আগে তাকে অলরেডি দেওয়া হবে না। এই ক্ষেত্রে সাধারণত বর্ডার ক্রস করে যারা আসে, আমি এমনও কেস অতীতে করেছি যারা 4 বার আমি তাকে কোর্টে রিপ্রেজেন্ট করেছি, আমি তার 4th লয়ার, 4 বার সে আমেরিকা ঢুকেছে, 4 বার সে ভলান্টারি ডিপার্চারে চলে গেছে, জাজ বলেছে হাউ মেনি টাইমস, দিস বাই 4th টাইম আমি আমেরিকা এসেছি, আবার চলে গেছে, কারণ হি নোজ হাউ টু গেট ইন দেয়ার। সো এইগুলার পক্ষে হতে পারে, কিন্তু কিন্তু এই ক্ষেত্রে স্পেসিফিকলি বলা হু আর আউটসাইড অফ দ্য ইউনাইটেড স্টেটস, যারা এখন দেশের বাইরে আছেন এবং যাদেরকে রিমুভ করা হয়েছে, স্পেসিফিকলি বলা হয়েছে খুব পরিষ্কার করে, তাদেরকে আনার ক্ষেত্রে কতটুকু সুযোগ দেবে এটা আমরা বলতে পারছি না, কারণ এখানে প্রতিটা জিনিসই আমি শিওর যে এখানে 80 জন যে কংগ্রেসম্যান যেটাকে স্পন্সর করেছে, অনেকে এই বিষয় সম্পর্কে একদম ধারণাই নাই, কারণ তারা শুধু বুলেট পয়েন্ট গুলো বলে। কারণ আমি সারাদিন এটা নিয়ে আজকে স্টাডি করেছি, দিস ইজ ভেরি ভেরি মানে বেগ, অনেক ক্ষেত্রে অনেক কিছু মিলছে না, কারণ এটা মানে বাস্তবের ক্ষেত্রে অনেক কিছু মিলছে না এটা। ওকে, আরেকটি ব্যাপার চোখে পড়েছে, যারা বলা হচ্ছে এটির আওতায় পড়তে যাচ্ছেন যারা এখানে এসেছেন জানুয়ারি 1, 2021 আগে, অর্থাৎ এর আগে এসেছেন, এর পরে নয়, অন অর বিফোর এসেছেন, তারা পড়বেন। এটি যেমন আমার কাছে খুব একটা পরিষ্কার মনে হয়নি। আরেকটি জিনিস বলা হয়েছে যে তারা দেশের গত 3 বছরে দেশের বাইরে যাননি, এটাও তাদের প্রমাণ করতে হবে, এবং 180 দিন লিগ্যাল স্ট্যাটাস ছিল। আই এম নট টু শিওর, এটা যদি একটু পরিষ্কার করেন। এটা হচ্ছে যদি যাওয়ার পরে প্রথম শর্ত হচ্ছে জানুয়ারি 1, 2021 তারা এখানে প্রেজেন্ট ছিল, এটাই হচ্ছে মেইন। আর পরবর্তীতে বলা হচ্ছে যদি এই স্ট্যাটাসে তারা যদি মানে ইমিগ্রেন্ট প্রসপেক্টিভ ইমিগ্রেন্ট যদি হয় তখন তারা যদি যায়, তখন তারা 6 মাসের বেশি থাকলে তাদের বাতিল হয়ে যেতে পারে। ওকে, আর আরেকটি ব্যাপার, যেটি আমি অনেক খুঁজছিলাম এখানে, সেটি আমার চোখে এখনো পড়েনি, অবভিয়াসলি আই হ্যাভ টু গো থ্রু অ্যাগেন, কিন্তু ফরেন স্টুডেন্ট যারা আছেন, লিগালি যারা আছেন এখানে, স্ট্যাটাস বজায় রেখেছেন, এটি একটি গ্রুপ, আর যাদের স্ট্যাটাস হারিয়ে ফেলেছেন তারা কি পড়তে যাচ্ছেন এটির মধ্যে? ধন্যবাদ। প্রথমেই বলা হয়েছে যারা আনলফুল প্রেজেন্ট ছিল এখানে, আনলফুল প্রেজেন্ট, আনডকুমেন্টেড ছিল, যারা একটার সাথে সাংঘর্ষিক। আনডকুমেন্টেড না থাকলে যদি কেউ লিগ্যাল স্ট্যাটাস এই দেশে ঢুকে থাকে, ধরেন স্পেসিফিক্যালি ধরেন somebody came to this country September 2020, okay, so he had a valid visa for 6 months, তা কিন্তু আনডকুমেন্টেড, সে জানুয়ারি 1, 2021 এই ভদ্রমহিলা কিন্তু আনডকুমেন্টেড হন নাই, তিনি কিন্তু ওই বিলের আওতায় কোনোভাবে পড়ার সম্ভাবনা নাই। অনেকের প্রশ্ন করে, কানাডা থেকে কল দে, কাতার থেকে কল দিচ্ছে ওই দিন, যে ভাই আমি আগে এই দেশে আসছিলাম, আমি এটাতে পড়বো কিনা। যদি তার ভিসা ওই 31 তারিখের আগে এখানে ছিল এবং ভায়োলেট হয়ে থাকে, সে যদি আবার নতুন করে আসতে পারে, এটা একটা গ্রে এরিয়া থাকতে পারে, এটা ব্যাখ্যার বিষয় আছে, কিন্তু এই জিনিসগুলাই কংগ্রেস এটা ক্লিয়ার করতে হবে, নাহলে দেখা যাবে অনেক ইনোসেন্ট ব্যক্তিগুলা বাদ পড়ে যাবে, এবং যারা মানে ফর নাথিং এই দেশে আসছে, 1 তারিখে এসে ঢুকে পড়েছে, তারা বেনিফিট পাচ্ছে, কিন্তু যারা ধরেন 5-7 বছর এই দেশে আছে, বিভিন্ন ভাবে খুব কষ্ট করে আছে, তাদের কোনো মানে স্ট্যাটাস মেইনটেইন করে আছে অনেক কষ্ট করে, তারা কিন্তু এটা থেকে মানে বঞ্চিত হচ্ছে। দিস ইজ ভেরি ট্রু, এটা অত্যন্ত সত্য কথা। আরেকটি ব্যাপার আমি আজকে জিজ্ঞেস করতে যাচ্ছি, সেটা হচ্ছে যারা অ্যাসাইলেম করেছিলেন কিন্তু গ্র্যান্টেড হয়নি, অথবা ডিনাই হয়ে গেছে, অথবা অ্যাসাইলেম থাকা অবস্থায় তারপরে আর অ্যাসাইলেম ছিল না, কোনো কারণে অ্যাসাইলি ছিলেন, এখন আর নেই, কিন্তু এখনো ইউনাইটেড স্টেটস আছেন, তারা কি এটির মধ্যে পড়তে যাচ্ছেন? This gonna be very clear, যদি আপনি এটা বলেন, যদি জানুয়ারি 1, 2021 যারা এই দেশে অবস্থান করছে এবং যাদের এর আগে যদি কেউ ডিপোর্ট হয়ে থাকে, জানুয়ারি 1, 2021 আগে ডিপোর্ট হয়ে থাকে, অথবা অ্যাসাইলি স্ট্যাটাস চলে গিয়ে থাকে, তার যদি আপিল করা না হয়ে থাকে, কোথাও তার রিমুভাল প্রসিডিং তার কেস কোথাও পেন্ডিং নাই, সে কিন্তু আনডকুমেন্টেড হয়ে গেল, তার ওয়ার্ক পারমিট কিন্তু এখানে ভ্যালিড না, সে ক্লিয়ারলি ফিটস ইন দিস সিচুয়েশন,
তখন তাকে অবশ্যই তাকে দাবি করা যাবে সে তার যেহেতু কেস পেন্ডিং নাই, তার ওয়ার্ক অথরাইজেশন নাই, ইটস ক্লিয়ারলি আনডকুমেন্টেড। কিন্তু যদি তারা ব্যাক টু যায় যে কেউ যদি এই আইনের মানে 45 CFR এর অধীনে কেউ যদি ওয়ার্ক অথরাইজেশন পেয়ে থাকে, তখন হয়তো এটা সাংঘর্ষিক হতে পারে। এটা আইনের বিশাল ব্যাখ্যা দাবি রাখে এখানে। ওকে, গুড। এবং আরেকটি প্রশ্ন, এনারা বলছেন যে এটি যাদেরকে স্ট্যাটাস দেওয়া হবে তারা 6 বছরের জন্য একটা এক্সটেনশন পাবেন এবং তার মাধ্যমে তারা ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে পারবেন, ট্রাভেল ডকুমেন্টস পাবেন এবং সোশ্যাল সিকিউরিটি পাবেন, এবং পরবর্তীতে এটি আরও 6 বছরের জন্য এক্সটেনশন করতে পারবেন এবং এর মধ্যে হয়তো তার সিটিজেনশিপের প্রক্রিয়া শুরু হয়ে যাবে অথবা এই রাস্তায় থাকবেন। এটি যদি একটু ব্যাখ্যা করেন আপনি। এখানে বলা হয়েছে যারা লফুল প্রসপেক্টিভ ইমিগ্রান্ট, তারা ইমিগ্রান্ট না, লফুল প্রসপেক্টিভ ইমিগ্রান্ট। তারা যদি এই স্ট্যাটাসের আওতাভুক্ত হয়, তখন তারা 6 বছর যদি ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড তাদের ভালো থাকে এবং সবকিছু ঠিক থাকে, তখন তারা লিগ্যাল পার্মানেন্ট রেসিডেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এর থেকে 3 বছর পরে তারা সিটিজেনশিপ পাবে। কিন্তু এই 6 বছরের যে কথাগুলো বলা হচ্ছে, তাদের কিন্তু এই স্ট্যাটাসটা মেনটেন করতে হবে। যদি কোনো ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি থাকে, তখন তারা কিন্তু স্ট্যাটাস থেকে বাদ পড়ে যেতে পারে। ওকে, আরেকটি ব্যাপার এখানে বলা হয়েছে যেটি আমার খুব ভালো মতো পড়েছে, যে 5 ইয়ার্স ব্যাকগ্রাউন্ড চেক করবেন তারা, সেটি একটু ব্যাখ্যা যদি করেন। ধন্যবাদ। এই জিনিসটাই আমি পুরোপুরি মানে কংগ্রেসের সাথে এই ক্ষেত্রে আমি দ্বিমত পোষণ করছি, কংগ্রেসম্যানদের বা ল মেকারদের সাথে। যারা আপনি বলেন যদি কেউ ওই তারিখে প্রেজেন্ট থাকে, এখানে কোথাও কিন্তু বলা হয় না যে তাকে 5 ইয়ার্স এই দেশে থাকতে হবে, 3 বছর থাকতে হবে, 1 বছর থাকতে হবে, কোথাও এটা বলা হয় না যে তাদেরকে কন্টিনিউয়াস রেসিডেন্সির প্রয়োজন আছে। অনেকেই আসবে যারা বর্ডার ক্রস করে দেশে আসছে, তাদের কিন্তু কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্টও নাই, ব্যাকগ্রাউন্ড চেকও নাই, তাদেরকে কিভাবে এটা আওতাভুক্ত করবে? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা কংগ্রেস এটা বুঝতে হবে এবং কংগ্রেসকে যারা কংগ্রেসম্যানদেরকে বা সিনিয়রদেরকে যারা আইনের প্রণয়নের সহায়তা করে, তাদেরকে জিনিসটা বুঝতে হবে। এটার সাথে একটা সাংঘর্ষিক, অনেকের ফিঙ্গারপ্রিন্টিং থাকে না, কিন্তু ইমিগ্রান্ট কমিউনিটি যারা বর্ডার ক্রস করে আসে, যারা ধরা পড়ে তাদের থাকবে। অনেকে আছে যারা বর্ডার ক্রস যারা ধরা পড়ে নাই, তাদের কিন্তু কোনো ধরনের রেকর্ড এই দেশে নাই। কিন্তু যারা এয়ারপোর্ট দিয়ে আসছে এবং বর্ডারে ধরা পড়ে আসছে, আমাদের সাধারণত ম্যাক্সিমাম বাংলাদেশি আমেরিকানরাই হয়তো তারা ভিজিট ভিসা নিয়ে আসে, এসে ইলিগেল মানে আনডকুমেন্টেড হয়ে যায়, অথবা বর্ডার ক্রস করে তারা ধরা পড়ে, ইচ্ছা করে তারা ধরা পড়ে, তারা যেন অ্যাসাইলাম ফাইল করতে পারে। তাদের ক্ষেত্রে সমস্যা হবে না। কিন্তু যারা পার্শ্ববর্তী দেশ থেকে আসে, তাদের কিন্তু এই ধরনের কোনো রেকর্ড অনেকে থাকে না, তারা দেয়াল ক্রস করে আসে, তাদের এই ডকুমেন্ট তাদের কাছে নাই। তো কংগ্রেসের যে আইনগুলাই প্রণয়ন করছে, তাদেরকে বাস্তবতার ভিত্তিতে আসতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন বেশ কিছু প্রশ্ন থেকে যাবে যেটি পরবর্তীতে আমরা আলোচনা করব। একটি প্রশ্ন আমি এটি যারা দেখছেন আপনারা সরাসরি, আমি নিজে খতিয়ে দেখেছি এবং মঈন চৌধুরী ইমিগ্রেশন অ্যাটর্নি, উনি আরও ভালো বলতে পারবেন। যারা গ্রিন কার্ড হোল্ডার তাদের ইমিডিয়েট ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করেছেন, যে ফ্যামিলি বেসড ইমিগ্রেশন, এটি কিন্তু বন্ধ আছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে নির্দেশ আছে সেটার উপরে। এটি নিয়ে বাইডেন প্রশাসন সুপ্রিম কোর্টে আছেন, কেস লড়ছেন। আমার দেখা মতে আজ ফ্রাইডে, নো আপডেট ইয়েট, এটি এখনো কোনো পরিবর্তন হয়নি। মঈন চৌধুরী, আপনি নতুন কিছু জানেন কিনা? এই মুহূর্তে আমার কাছে এই বিষয়ে কোনো তথ্য নাই, তবে এটা ইকোনমিক কারণে, যে আমাদের যে ইকোনমিক অবস্থা বর্তমানে, এই জন্যই করা হয়েছিল, এই জন্য এটা একটু স্থবির অবস্থা আছে। কিন্তু ভিসা কিন্তু পাচ্ছে আমাদের যে সিটিজেনদের যে ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার, যারা সিটিজেনের স্পাউস এবং চিলড্রেন আন্ডার 21, তারা কিন্তু এই বেনিফিটটা পাচ্ছে। সবাই কিন্তু ভিসা হচ্ছে, কিন্তু যখনই 31 এপ্রিল একটা বিশাল চাপ তৈরি হবে, তখন একসাথে সবাইকে ডাকবে। হ্যাঁ, এটি বিশেষভাবে প্রত্যক্ষ করছি আমরা, যারা গ্রিন কার্ড আছেন তাদের উপরে এটি প্রযোজ্য এবং তারাই কিন্তু সাফার করছেন। আমি মঈন চৌধুরী, চলুন, আমাদের সাথে অনেকে আছেন অনেক সময় ধরে, কিছু প্রশ্ন আছে আমরা নিয়ে নিই। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আচ্ছা, আমি আপনার বলুন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শুনছি, বলুন। আমি নূপুর চৌধুরী, নিউ ইয়র্ক ব্রুকলিন থেকে বলছি। আপনি নূপুর চৌধুরী, বলুন। আপনি ব্রুকলিন থেকে বলছেন, বলুন। জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমার মন ইমিগ্রেশন, তো আমাকে অ্যাপ্লাই করে এখানে আসতে 2 বছর হয়েছে, তো আমার সিটিজেনশিপ নাই, তো আমি সিটিজেনের জন্য কি এখন অ্যাপ্লাই করতে পারবো? আপনি আচ্ছা, আপনি কে নিয়ে এসেছে আপনাকে? আপনার হাজবেন্ড? না, আমার বড় বোন। বড় বোন, 2 বছর হয়েছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ। আপনি অবশ্যই 5 বছর অপেক্ষা করতে হবে। 5 বছর হওয়ার 3 মাস আগে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে মেক শিওর করেন আপনি যদি দেশের বাইরে যান 6 মাসের বেশি থাকবেন না। 6 মাসের বেশি দেশের বাইরে থাকলে ওই সিটিজেনশিপে এই পুরা অতীতের পিরিয়ডটাই কেটে আপনাকে আর অ্যাড হবে না। তখন আপনি নতুন করে 5 বছর থাকতে হবে, আনলেস আপনি যদি প্রমাণ করতে না পারেন ইউ স্টেড ওভারসিজ সার্কামস্ট্যান্সেস বিয়ন্ড ইওর কন্ট্রোল। সো এটা আমরা করতে চাই না। তো বি শিওর যে আপনি 6 মাসের বেশি দেশের বাইরে থাকবেন না, আর 5 বছরের আগে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, 5 বছর 3 মাস আগে। ওকে, এটি কিন্তু অনেকে ভুল করে থাকেন, একটু আগে ভাগে অ্যাপ্লাই করে দেন, পরবর্তীতে এটা রিজেক্ট হয়ে ফেরত আসে এবং শুধু 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 বিড়ম্বনা তৈরি। কাজে আপনার যে সময়সীমাটি আছে, মঞ্চুদে আরেকবার যদি আপনি বলেন ঠিক কতদিন আগে অ্যাপ্লাই করা উচিত? 3 মাস আগে আবার অ্যাপ্লাই করতে পারেন। 5 বছরের 3 মাস আগে আপনি অ্যাপ্লাই করতে পারেন যদি আপনি রেসিডেন্সি মিট করে, রিকোয়ারমেন্ট মিট করে। হ্যাঁ, অর্থাৎ আপনি যদি দেশের বাইরে না যেয়ে থাকেন এবং 6 মাসের বেশি অবস্থান করে না থাকেন, সেই ক্ষেত্রে আপনি 5 বছর পূর্ণ হওয়ার 3 মাস আগে অ্যাপ্লাই করতে পারবেন। আমি যাব পরবর্তী প্রশ্নে। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, শুনছি, বলুন। আমি ভাই, আমার একটা কোয়েকশন। আমি 2016 এ বিজেপি চাইছি, আমি এখন টেক্স ফাইল করতাম চাইলাম, এটা কি করতে পারবো? আপনার কি সোশ্যাল সিকিউরিটি আছে? জি না, আমার এই আমি কোনো কেস ফাইলিং করি নাই। কোনো টিন নাম্বার আছে? কোনো আইটি নাম্বার? জি না, কোনো আইটি কোনো নাম্বার নাই। এখন আমি প্রথম চাইলাম টেক্সটা দিতাম, পরবর্তীতে কোনো সমস্যা হবে কি না হবে। খুব ভালো প্রশ্ন মঈন ভাই, শুনছেন। মঈন চৌধুরী, আপনি প্লিজ যদি একটু ব্যাখ্যা করেন। আমরা যে বিল নিয়ে কথা বলছি, এটা উনি হচ্ছে এই বিলের পারফেক্ট একজন ক্যান্ডিডেট। উনি দেশে 2016 সালে আসছেন, কোনো কিছু ওনার ফাইল করা না। যদি ফাইল করা থাকতো তাহলে হয়তো এতদিনের ওয়ার্ক পারমিটটা আসতো। যেহেতু ওয়ার্ক পারমিট নাই, দ্যাট মিনস উনি কোনো কিছু ফাইল করেন আমার ধারণা মতো। তা আপনি ট্যাক্স ফাইল করাটা, অনেকেই ট্যাক্স ফাইল করে টিআইএন নাম্বার নিয়ে, যেহেতু আপনার ওয়ার্ক পারমিট নাই আপনি ট্যাক্স ফাইল করাটা উচিত হবে না, আমার মনে হয় উচিত হবে না। তবে আপনি একজন অভিজ্ঞ সিপি এর সাথে কথা বললে ভালো হয়। তবে এজ অ্যান অ্যাটর্নি বলবো, এজ এ বিং এ লয়ার অফ দ্য ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্ট বার, আমি বলবো যে আপনি যদি ট্যাক্স ফাইল ওয়ার্ক অথরাইজেশন ছাড়া, ইএডি এমপ্লয়মেন্ট অথরাইজেশন কার্ড ছাড়া কাজ যেহেতু করতে পারেন না, আপনি ট্যাক্স ফাইল করার কোনো সুযোগ নাই। জি, যে ভাই আমাদের ফোন করেছিলেন, আপনাকে আমি বলবো আপনি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ওকে, যে বিলটি এসেছে কিছুক্ষণ আগে মঈন চৌধুরী যেটি বলছিলেন যে আপনি একজন পারফেক্ট ক্যান্ডিডেট এটির জন্য, এরকম অনেকেই আছেন যারা এটির আওতায় পড়ে যাবেন। এবং আমি বলবো একটু অপেক্ষা করুন, এত অধৈর্য হওয়ার দরকার নেই। 2016 সাল থেকে আছেন, আপনি ট্যাক্স দিচ্ছেন না, কোনো অসুবিধা নেই। আপনি সময় হলে আপনি ট্যাক্স দিবেন এবং আপনার সিভিক ডিউটিও পালন করবেন, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, কারণ আপনার কথা শুনে আমার কাছে খুব সিনসিয়ার মনে হচ্ছে আপনাকে। দর্শক, আমাদের সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেওয়ার। আমরা ছোট্ট বিরতি নেব, তারপর ফিরে আসবো। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে গেছে এবং আমাদের সাথে রয়ে গেছেন অনেক মানুষ ফোনে, অনেকে যা দেখছেন। কাজেই আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আপনারা যাবেন না কোথাও। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিস। আমি হাবিবুর রহমান আছি আপনাদের সাথে এবং আমার সাথে আছেন অ্যাটর্নি মঈন চৌধুরী, যিনি আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর দিচ্ছেন। এতক্ষণ ব্যাখ্যা করছিলেন যে নতুন ইউএস সিটিজেনশিপ অ্যাক্ট 2021 যেটি সাবমিশন করা হয়েছে হাউসে, তার ব্যাখ্যা দিচ্ছিলেন। এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে আছি। কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যাঁ, আসসালামু আলাইকুম হাবিব ভাই। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল। করুন। সেটা হচ্ছে আমার ওয়াইফের ফিঙ্গারপ্রিন্টের ডেট ছিল সিটিজেনশিপের লাস্ট ইয়ারের মার্চের 23rd। ওয়াও, আচ্ছা। তো লকডাউনের কারণে ফিঙ্গারপ্রিন্ট আর নেয়নি ওরা। তো এখন তো প্রায় 1 বছর হয়ে গেল, কোনো আপডেট বা কোনো চিঠি আমরা কিছুই পাইতেছি না। তো এখন আসলে আমার কি করা উচিত? ধন্যবাদ আপনাকে মঈন চৌধুরী। ধন্যবাদ। আপনার যেটা করা উচিত এই মুহূর্তে, আপনি ইমিগ্রেশনের চিঠি লিখতে পারেন ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য। তারা লিখলেই হয়তো তারা বায়োমেট্রিক আবার অ্যাপয়েন্টমেন্ট দেবে। তারা ভুলে নাই আপনার সম্পর্কে, ডেফিনেটলি তারা এটা প্রসেস করবে, কিন্তু আপনি তাদেরকে একটু লিখেন। তাদের যদি তাদেরকে আপনি যদি মানে ইন রাইটিং তাদের যদি চিঠি পাঠান, তাহলে তারা হয়তো রেসপন্স করবে, অথবা ফোন করেও কথা বলতে পারেন। 800 নাম্বারে ফোন করে আপনি এক রিমাইন্ডার দিতে পারেন কেন এত দেরি হচ্ছে। তারা সার্ভিস রিকোয়েস্ট পাঠালে তারা হয়তো আপনারটা আবার ফিঙ্গারপ্রিন্ট স্কেডিউল দেবে। ধন্যবাদ। কে আছেন আমাদের সাথে পরবর্তীতে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, শুনছি, বলুন। আমি আর্মিন পেনসিলভানিয়া থেকে বলতেছি, আনএমপ্লয়মেন্ট প্রশ্ন নিয়ে।
আচ্ছা, যদিও আজকে ইমিগ্রেশনের অনুষ্ঠানে আনএমপ্লয়মেন্ট নিয়ে আপনি প্রশ্ন করেছেন, যদি ছোটখাটো প্রশ্ন হয়ে থাকে খুব দ্রুত করে ফেলেন। আচ্ছা ঠিক আছে। আমি ভাইরাসের সময় প্যান্ডামিক আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করেছিলাম এন্ড টাকাও পাইছি এন্ড কাজে ব্যাক করছিলাম, ওইখানে 2 মাস পাস করছি। তো আমি রিসেন্টলি দেশে গেছি, দেশ থেকে আসার পর আমি কাজে ব্যাক করতে চাইছি। তো আমি ফুল টাইম স্টুডেন্ট আর 3 ডেজ পার্ট টাইম কাজ করতাম। তো আমি যখন কাজে ব্যাক করতে চাইছি, আমার ম্যানেজার বলছে এখন আমার এনাফ আওয়ার্স নাই, তো আমি কি আবার আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো? আপনি এক কাজ করুন, যেহেতু আপনি আপনার প্রশ্নের উত্তর আমরা দেব, কিন্তু এই আজকের অনুষ্ঠানে নয়, আপনি আপনার নাম এবং ফোন নাম্বার দুটি রেখে দিন। আমরা একটি টিম আছে টিভিএন 24 যাদের আমরা নিয়োগ করতে বাধ্য হয়েছি, কারণ যে পরিমাণ ফোন কল এবং সাপোর্টের প্রয়োজন পড়ে সেটি আমাদের ছিল না, কারণ আমরা টেলিভিশন স্টেশন, আমরা সোশ্যাল ওয়ার্ক করার কথা না, কিন্তু আমরা আপনাদের দুর্দশা দেখে বসে থাকতে পারি না। কাজে আমরা বেশ কিছু কাজ হাতে নিয়েছি, মঈন চৌধুরী জানেন, এবং ওনার সাথে আমার নিয়মিত বিভিন্ন বিষয়ে কথা হয়ে থাকে। মঈন চৌধুরী, আপনাকে ধন্যবাদ, কারণ আমি অনেক প্রশ্ন করে থাকি আপনাকে বিভিন্ন সময়। মঈন চৌধুরী জানেন যে আমি আপনাদের হয়ে অনেক সময় বিভিন্ন সময় রিপ্রেজেন্ট করে থাকি বিভিন্ন কেসে। আগামীকালও বেশ কিছু কাজ আছে ওনার সাথে আমার এই ব্যাপারে, এবং যারা দেখছেন আমরা সময় বের করে গতকাল বৃহস্পতিবার আমরা 3টি কেস আমরা রিপ্রেজেন্ট করেছি, এবং আমি বলবো যে 3টি ক্ষেত্রে আমরা খুব ভালো করেছি। 3টিতেই ক্লায়েন্ট যারা ছিলেন, ক্লায়েন্ট বলবো না এই কারণে, কারণ তাদের কাছে আমরা যা ফ্রি অফ কস্ট আমরা করে থাকি, কিন্তু ভালো কথা হচ্ছে 3টিতেই আমরা ভালো করেছি এবং 3টিতেই ওনারা জয়ী হবেন, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। আমরা অপেক্ষা করছি লিখিত চিঠি পাওয়ার ব্যাপারে। কাজে আপনার টি রেখে দিবেন। কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো। হ্যাঁ, শুনছি, বলুন। হ্যাঁ ভাইয়া, আমার প্রশ্নটা হচ্ছে হাবিব ভাইয়ের কাছে। আমার প্রশ্ন হচ্ছে, আমি আমার ওয়াইফের জন্য 2017 সালে অ্যাপ্লাই করছিলাম এবং ভিসা ফ্রিও দিয়ে দিচ্ছি। এখন কবে ইন্টারভিউ হতে পারে বা কোন থেকে চালু হতে পারে? আপনি কি সিটিজেন নাকি আপনার গ্রিন কার্ড? গ্রিন কার্ড। গ্রিন কার্ড 2017-তে করেছিলেন, ঠিক আছে। ধন্যবাদ। এটা কমন প্রশ্ন, সবাই একই প্রশ্ন সবার। আমরা একটু আগে ডিসকাস করেছি, যারা গ্রিন কার্ড আছেন আপনারা, আপনাদের ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার্স যারা স্পাউস এবং চিলড্রেন, তাদের ভিসাটা মার্চ 31 পর্যন্ত বিলম্বিত হবে, এরপরেই হয়তো র্যাপিডলি চালু হবে। আপনারা অপেক্ষা করুন, অবশ্যই আপনাদের ইন্টারভিউ স্কেজুল হবে। টু মেক শিওর করেন আপনাদের জন্য অ্যাড্রেস যা থাকে, অ্যাড্রেস, ফোন নাম্বার, তো কখন যদি চিঠি যায় এবং কল করে আপনারা যেন রেসপন্স করতে পারেন। আর আমি সবাইকে আবারও একটা জিনিস বলবো, আপনারা যারা ভিসার জন্য অপেক্ষা করছেন তারা কিন্তু আপনাদের সোশ্যাল মিডিয়া, সোশ্যাল যে অ্যাপ্লিক্যান্ট এবং পিটিশনারের সোশ্যাল মিডিয়াটা তারা কিন্তু এখন ভেরিফাই করে। আপনারা সবাইকে বলবেন সোশ্যাল মিডিয়ায় যেন আননেসেসারি পোস্টিং না দেয়, কারণ এগুলা হয়তো আপনাদের মানসিকতা রিফ্লেক্ট করে, যে কারণে যদি তারা সন্দেহ করে আপনি কোনো জঙ্গিবাদের সাথে জড়িত অথবা চরমপন্থীর সাথে জড়িত অথবা কোনো ভায়োলেন্স অ্যাক্টকে আপনি সমর্থন করেন, এইটার কারণেই হয়, এইটা শুধুমাত্র এটার কারণে আপনাদের যে ভিসা অ্যাপ্লিক্যান্টদের ভিসা তারা ডিনাই করতে পারে, রিফিউজ করতে পারে। তো বি ভেরি কেয়ারফুল, এবং সবাইকে বলবেন যারা সোশ্যাল মিডিয়া অপারেট করে তারা যেন মানে ওইসব পোস্টিং এর ব্যাপারে সতর্ক থাকেন। আমি খুব গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ নিয়ে এসেছেন মঈন চৌধুরী, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিচ্ছে এখন। আমি দু একটি কেসের কথা জানি যেখানে সোশ্যাল মিডিয়াতে উল্টোপাল্টো বক্তব্য দেওয়ার কারণে তাকে প্রাথমিকভাবে দেয়া হয়নি ভিসা। কাজে আপনারা প্লিজ ডোন্ট ডিস্ট্রয় ইয়োরসেলফ। সোশ্যাল মিডিয়া একটি বাজার, এটি একটি খোলা জায়গা, এটি ওপেন জায়গা, এটি যা দিবেন সবাই দেখবে, এবং সে তার জন্য এটি সোশ্যাল মিডিয়া। সাবধানতা অবলম্বন। জি বলুন। তার চেয়ে বেশি সমস্যা কি, হয়তো মানসিক কারণে অনেকে থিমকে অথবা অনেক পোস্টিংকে লাইক দেয়, অনেকে লাইক দিয়ে শেয়ার করে, নিজে পোস্টিং না দিলেও লাইক করা, শেয়ার করা কিন্তু আপনি ওই ক্যাটাগরিতে পড়ে, মানে আপনি সহমত পোষণ করছেন, রাইট? এটা আপনি সাসপেক্ট করতে পারেন আপনাদেরকে। কাজে একটু সাবধানতা অবলম্বন করবেন। পরবর্তীতে কে আছেন আমাদের সাথে ফোনে? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, শুনছি, বলুন। আচ্ছা, আমার নাম হাসান, আমি ব্রুকলিন থেকে বলছি। বলুন হাসান সাহেব। আমি 2010 এর শেষের দিকে আমেরিকাতে ব্রডার ক্রস করে আমেরিকায় আসি।
আপনি প্রশ্নটি শেষ করে ফেলুন, আপনি আপনার টেলিভিশন শোনার দরকার নেই। সরি 2010-এ বর্ডার ক্রস করে আমেরিকা এসেছি। তো আসার পরে আমি কোনো পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য কেস ফাইল করিনি। জি। তো আমার কোনো পেপারস নাই। তো আপনারা যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের যে একটা ইমিগ্রেশন বিল নিয়ে ডিসকাস করতেছেন, তো এটা যদি আইনে পরিণত হয় তাহলে কি আমি এটার ভিতরে পড়বো কিনা? খুব ভালো প্রশ্ন করেছেন, ধন্যবাদ। আপনি না পড়লে আর কেউ পড়বে না, আপনি প্রথম ক্যান্ডিডেট এখানে আমাদের টিবিএনে জানা মতো। তা আপনি অবশ্যই অপেক্ষা করবেন, যদি এখনো কিন্তু বিল পাস হয় নাই, যদি বিলটা এই ফরম্যাটে পাস হয় অবশ্যই অবশ্যই আপনি পড়বেন। আপনি অ্যাটর্নির সাথে যোগাযোগ করবেন, কোয়ালিফাইড অ্যাটর্নি এট লর সাথে যোগাযোগ করবেন, দেন আপনার জন্য একটা সুখবর, ডেফিনেটলি আপনাদের জন্য সুখবর। হ্যাঁ, যারা বর্ডার ক্রস করে এসেছেন তারা মানে একটি পরিতাপের বিষয়, তারা কিন্তু খুব দুরবস্থায় থাকেন কাগজপত্রের ব্যাপারে। এবং এই দেশে যে সিস্টেমটি আছে, আপনি কোনো সিস্টেমে পড়েন না তখন, আর যখন পড়েন না কোনো সিস্টেমে, আপনার কোনো প্যাথ নেই, গ্রিন কার্ড বলেন সিটিজেনশিপের, তখন একেবারেই বসে থাকতে হয়। এবং একটি বারও দেয়া আছে, আপনারা জানেন 2013 সালে একটি আইন পাশ করা হয়েছিল, সেটির মাধ্যমে একটি বার দেওয়া হয়েছিল 1996 আমার মনে হয়, অথবা 2013 সালে হতে পারে, যার মাধ্যমে 3 বছর 10 বছর একটি বার ইন্ট্রোডিউস করা ছিল। এবার যদি এই লটি পাস হয়ে যায়, মনে রাখবেন এটি কিন্তু ডেমোক্রেটিক প্রস্তাবনা, এটি কিন্তু বিল না, এখনও দুদলীয় সমর্থন থাকার সম্ভাবনা একেবারেই জিরো। কিন্তু জো বাইডেনের ইমিগ্রেশন প্রস্তাবনার একটি বড় অংশ এটি, কাজেই যদি রিকানসিলেশনের মাধ্যমে এটি পাস করাতে চান সেটিও হয়তো হতে পারে। আমি যাব পরবর্তী প্রশ্নে। কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি শুনছি, বলুন। হ্যালো জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মামুন বলছিলাম। আমার আম্মা 2010 সালে 2019-এ ভিসা নিয়ে এই নভেম্বরের দিকে এখানে আসছিলেন এবং 9 মাস পরে দেশে চলে যান। এখন আমার প্রশ্নটা হইলো, আমার আম্মা কি, ওনার মাল্টিপল ভিসা আছে, উনি কি আবার আসতে পারবেন? বা আমি ইউএস সিটিজেন, আমি কি অ্যাপ্লাই করলে উনি আসতে পারবেন, কোনো সমস্যা হবে না? ধন্যবাদ আপনাকে মঈন চৌধুরী। ধন্যবাদ। আপনি প্রথমেই ভুল করেছেন, যখন আপনার আম্মা ছিল এখানে অটোমেটিক উনাকে আপনি রাখতে পারতেন, অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস করে, ওনাদের ইন্টারভিউ হয় না। আপনার প্যারেন্টসকে যদি আপনি কোনো ইউএস সিটিজেন ছেলে মেয়ে যদি তার প্যারেন্টসকে আমেরিকা যদি ভিজিট ভিসায় আসে, কোনো ভিসায় থাকে এবং তাদেরকে যদি রাখতে চান, আপনারা ইমিডিয়েটলি আসার পরপরই 60 ডে আপনি ফাইল করলে, যে আপনি যদি অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস ফাইল করেন, তাদের ইন্টারভিউ অনেক সময় ইন্টারভিউ হয় না, তারা অটোমেটিক গ্রিন কার্ড পেয়ে যেত। আপনি জিনিসটা ভুল করেছেন। নেক্সট ডে আসলে অবশ্যই করবেন। যদি ভিসা ভায়োলেট না করে থাকে উনি অবশ্যই আসতে পারবেন, কোনো সমস্যা হওয়ার কথা না। আসলে আপনি তখন অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, উনি আর যেতে হবে না কোথাও। এখান থেকে ওনার ইন্টারভিউ ছাড়াই ওনার গ্রিন কার্ড বাসায় চলে আসবে। অনেক করেছি আমরা এইসব বিষয়। জি, মোস্তফা কামাল, আপনি বলছেন যে আপনি অ্যাসাইলাম ফাইল করেছেন, এখন খারাপ ফিল করছেন কারণ এই আপনি মনে করছেন সেটি ভালো হবে, কিন্তু এখন এই নতুন আইন শোনার পরে আমি বলবো ইটস টু আর্লি। মঈন চৌধুরী হয়তো আমার সাথে একমত পোষণ করবেন, ইটস টু আর্লি। হ্যাঁ, এবং আপনি একটু ধৈর্য ধরুন। আপনার মতো এরকম অনেকে আছেন যারা এটির আওতায় পড়ে যাবেন বলে আমি আশা করছি, কারণ এই দেশে আছেন কিন্তু কাগজপত্র নেই। এটি যারা আছেন আমি অনেককে কাছ থেকে দেখেছি, দুর্বিষহ ব্যাপার এবং আমার সাথে বিশেষ করে তারা দেশে যেতে পারছে না। তো আমি সবারকে আপনাদের টিভিএন 24 এর মাধ্যমে বলতে চাই, নতুন বিলটা এখনো প্রস্তাবনা আকারে আছে, এটা জুডিশিয়ারি কমিটিতে গেছে, হাউস জুডিশিয়ারি কমিটিতে এটা ইন্ট্রোডিউস হয়েছে, করা হয়েছে। এটার পরবর্তীতে যা হবে ডিবেট হবে, হয়তো পাস হবে, কিন্তু আপনারা এটার ভিত্তিতে কোনো ডিসিশন এখনো নেবেন না। যদি আপনারা যা অতীতে হয়ে গেছে, নতুন ডিসিশন নিলে আপনাদের এখন আর এই টাইমটা ফেরত আসবে না, কারণ এটা টাইম বার দেওয়া আছে জানুয়ারি 1, 2021। যেহেতু ওই সময়ের ভিতরে কিছু করেন নাই, এখন আর কোনো কিছু করবে না। যদি আপনাদের কারো কোনো ধরনের কোর্টের অ্যাপিয়ারেন্স থাকে, এনটিএ দেওয়া থাকে, কোনো মাস্টার হিয়ারিং, ইন্ডিভিজুয়াল হিয়ারিং থাকে, আর যদি কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট থাকে ইউএসসিআইএস ইমিগ্রেশন অফিসে, অবশ্যই এটা মিস করবেন না, কারণ ওটা মিস করলে আপনাদের সমস্যা হতে পারে, আপনি হয়তো কোনো দিকেই থাকবেন না। তো আপনার সংশ্লিষ্ট অ্যাটর্নির সাথে যোগাযোগ করবেন। অনেক কোর্ট বন্ধ আছে, আবার অনেক জায়গায় কোর্ট চালু আছে, বিভিন্ন ডিফারেন্ট আপনার জোনিং অনুযায়ী। আপনারা চাইলে আপনার অ্যাটর্নির সাথে যোগাযোগ করবেন, অথবা 800 নাম্বারে কল দিয়ে কনফার্ম করবেন যে আপনার কোর্ট হিয়ারিং এর ডেট আছে কিনা, এই অনুযায়ী আপনারা ব্যবস্থা নেবেন। কিন্তু ওই আইনের ভিত্তিতে আপনারা কোনো কিছুই
ছাড় দিবেন না যে এখন আর কিছু করতেছেন, আইন তো আসতেছে, জি, এরকম যেন ধন্যবাদ। কিছু না হয়। ধন্যবাদ। আর মঈন চৌধুরী যেটি বলছিলেন সোশ্যাল মিডিয়া, আমিও কয়েকবার বলেছি, সেটি হচ্ছে ফেসবুক, স্পেশালি ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম, এই সমস্ত জিনিসের কথাই আমরা বলছি। কারণ এই আরও যদি থেকে থাকে স্ন্যাপচ্যাট, আরও টিকটক আছে, অনেকে টিকটক অনেক আজে বাজে ভিডিও করে। সো বি ভেরি কেয়ারফুল। যাব পরবর্তী প্রশ্নে, কে আছেন? জি, হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনছি, বলুন। ভাইয়া, আমার হাজবেন্ড 2008-এ F1 ভিসাতে আসে, আমি 2012-এ F2 ভিসাতে আসি। আমার 2টা বাচ্চা আছে এখানে বর্ন। বর্তমানে আমরা 17-এ ইউ ভিসার জন্য অ্যাপ্লাই করি। তো আমাদের শুধু ফিঙ্গারপ্রিন্টটা হয়, তারপরে আর এখন পর্যন্ত ওয়ার্ক পারমিট বা অন্য কিছু আর কোনো কিছুই আসে নাই। আর আমরা অ্যাপ্লাই করছিলাম, আমাদের এটা হচ্ছে যে সরকারি লয়ার ছিল। বাট আমার 2টা কোশ্চেন, একটা হলো বর্তমানে আর যে ইয়াটা চালু হচ্ছে এটার মধ্যে কি আমরা পড়ি কিনা, আর যদি পড়ি আমাদের কি করণীয়, আমরা কি আগে থেকে কোনো লয়ার মানে কাছে যাব, অ্যাটর্নির কাছে, বা আমরা কি করতে পারি ভাই? দ্বিতীয় প্রশ্ন, মানে অ্যাডভাইস দিতেন যদি। ওই প্রশ্নটা, দ্বিতীয় প্রশ্নটা একটার পরে দ্বিতীয় প্রশ্ন। আপনি যদি এই আওতায় পড়েন, এখন থেকে কিছুই করতে হবে না, আপনাকে অপেক্ষা করতে হবে। বিল যখন পাস হবে আপনার TVN 24 এর মাধ্যমে জানতে পারবেন। হয়তো আমরা সেলিব্রেট করব বিল পাস হলে, তখন আপনারাই শুনবেন, তখন আপনি কোয়ালিফাইড কোনো অ্যাটর্নি এর সাথে যোগাযোগ করবেন, সব আমরাই করব, তখন আপনার কিছুই করতে হবে না। তো উই হ্যাভ টু ওয়েট ফর দ্য ফাইনাল বিল, এবং এটা পাস হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইটস টু আর্লি টু টেল এনিথিং, কারণ এটা অনেক কিছু চেঞ্জ হবে। আমি আবারও বলছি, এটা 300 পাতার 355-56 পাতার বিল। এটা অনেক কিছু হয়তো রদ বদল হবে, এখানে সংযোজন হবে, বিয়োজন হবে, তারপর অপেক্ষা করতে হবে। জি, আমি আরেকটি আপনার এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে একটি কথা বলতে চাই। প্রতি শুক্রবার আমরা একটি করে প্রোগ্রাম করছি টিভিএন অ্যানালিসিসে, যেরকম গত শুক্রবার হয়েছিল। যারা অনেক দিন ধরে এখানে আছেন, তাদের আত্মীয় স্বজন আছে, ক্লোজ রিলেটিভ আছে, কিন্তু তাদের কাগজপত্র হয়নি কোনো না কোনো কারণে, তারা 3টি বা 4টি উপায়ে কিভাবে করতে পারেন তার ব্যাখ্যা সম্পূর্ণ দিয়েছিলাম। আমরা চেষ্টা করবো এরকম প্রতিটি সপ্তাহে একটি অনুষ্ঠান থাকবে যেটি একেবারেই ডেডিকেটেড থাকবে একটি বিষয়ের উপর। কাজেই আপনার চোখ রাখবেন সেদিকে, যারা মিস করেছেন সেটি থাকবে, ইউটিউবে আছে, আপনারা দেখে নেবেন। আমি যাব পরবর্তী প্রশ্নে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শুনছি, বলুন। হ্যাঁ, আমার 2টা প্রশ্ন আছে ইমিগ্রেশন সংক্রান্ত। করে ফেলুন। আমার মার জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম 2019 সালে। এখন ওর তো সবকিছু অ্যাপ্রুভ হয়েছে, ভিসার ফিটি দিয়ে দিয়েছি। এখন সমস্যা হয়েছে, আমরা এখন শুনতে পারলাম, দেখতে পেলাম যে মানে পাসপোর্ট মানে জন্ম তারিখটা ভুল, সালটা জি মানে 53 জায়গা 63 দিয়ে দিয়েছে। এখন এটা আমি প্রায় 3-4 বার ট্রাই করেছি মানে শুদ্ধ করার জন্য। এখন আপনি জানতে চাচ্ছেন কিভাবে সেটি ঠিক করবেন। দ্বিতীয় প্রশ্নটি বলুন। হ্যাঁ, সেটাই দ্বিতীয় প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমার শালার জন্য আমার ওয়াইফে অ্যাপ্লাই করছে 2018 সালে। এখন তখন বিয়ে করে নাই, গত বছর বিয়ে করে বলছে। এটা কি জানাতে হবে? হ্যাঁ, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। অবশ্যই আপনার মায়ের যে পাসপোর্টের 10 বছর ব্যবধান, আপনি এটা অবশ্যই কারেক্ট করতে হবে, এবং উচিত যেভাবে হোক আপনি কারেক্ট করার পরে আবার সাবমিট করেন। নাম্বার 2, যে সেকেন্ড প্রশ্নটা ছিল, আপনার বোন আপনার সারার জন্য অ্যাপ্লাই করেছে। আপনি ইমিগ্রেশন ল অনুযায়ী যখনই অ্যাপ্লিক্যান্ট বা পিটিশনের স্ট্যাটাস চেঞ্জ হয়, আপনি জানানো উচিত। নাহলে তারা হয়তো, আপনি যদি 3 বছর পরে জানান, তারা বিশ্বাস করবেন, ভাববে হয়তো আপনি অন্য কাউকে নিয়ে আসছেন, এটা হয়তো এলিয়েন স্মাগলিং করতেছেন। এই জন্য আপনাদের উচিত যখন পরিবর্তন হয় তখন এটা আপনারা ইমিগ্রেশনে লিখিত আকারে জানাবেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ধন্যবাদ। আর আরেকটি ব্যাপার হচ্ছে, আপনি পাসপোর্টটি কারেক্ট করতে হবে। আপনি বাংলাদেশের নাগরিক নিয়ে ওনার নিশ্চয়ই এতদিনের ন্যাশনাল সিকিউরিটি ন্যাশনাল আইডি কার্ড আছে, সেখানে হয়তো সঠিক ডেটটি আছে। কাজেই সেটি নিয়ে গেলে পাসপোর্ট অফিসে আপনি এটি শুদ্ধ করে নিতে পারবেন এবং সেটি ঠিক হবে। মঈন চৌধুরী, আমরা অনুষ্ঠান একেবারে আমি মাঝখানে একটু কথা বলতে চাই। এখন ট্যাক্সের সিজন আসছে। আমি কিছুদিন ধরে অনেকগুলো ক্লায়েন্ট আমাকে ফোন দেয় এবং কথা বলে যে ট্যাক্স ফাইল করব কি জয়েন করব না সেপারেট করব। যদি এটা আমার বিষয় না, তবে ইমিগ্রেশন রিলেটেড এবং অ্যাক্সিডেন্ট কেস আমরা যে হাজার লোকে এতদিন রিপ্রেজেন্ট করছি, ওটা রিলেটেড। কারণ হচ্ছে ট্যাক্স ফাইলটা খুবই ইম্পর্টেন্ট। ট্যাক্স ফাইল হচ্ছে
ফার্স্ট ডকুমেন্ট যে আপনাদের রিলেশনশিপ এস্টাবলিশ করার জন্য। যদি আপনারা কেউ একসাথে থাকেন এবং আপনারা যদি সেপারেট ফাইল করেন, কিন্তু আমরা কিন্তু আইনত ধরে নেব আপনারা একসাথে থাকেন না, তো এই ক্ষেত্রে ইমিগ্রেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট যদি কারো বিবাহের মাধ্যমে যদি আপনারা গ্রিন কার্ড পাওয়ার কোনো অ্যাপ্লাই করে থাকেন, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস চেষ্টা করে থাকেন, অথবা আপনার গ্রিন কার্ড পেয়েছেন, টেম্পোরারি গ্রিন কার্ড পেয়েছেন এবং পার্মানেন্ট করার চেষ্টা করছেন, অবশ্যই আপনাদেরকে জয়েন্ট ফাইলিং করা উচিত। যদি একসাথে থাকেন, একসাথে না থাকলে অবশ্যই করবেন না, একসাথে থাকলে অবশ্যই জয়েন্ট ফাইলিং করবেন। এবং অ্যাক্সিডেন্ট যারা ভিকটিম তারা যদি আমরা যে বিগ কেস করি, যদি বিগ কেস হয়ে থাকে তারা অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ একসাথে ফাইল করবে, কারণ ডিপেন্ডেন্ট দেখানোর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। নাহলে দেখা যায় যে আমরা $1,000,000 ক্ষতিপূরণের জায়গায় এটা অনেক কমে যায়, যেহেতু তার ডিপেন্ডেন্ট কেউ নাই, তাকে সিঙ্গেল ধরা হয়। তারপর এক ট্যাক্স ফাইলের ক্ষেত্রে খুব বেশি সচেতন থাকবেন এবং এটা সব ক্ষেত্রে প্রয়োজন। এটা ফার্স্ট লাইন ডকুমেন্ট, এটা আপনারা সব প্রমাণ করে, আপনার সম্পর্কটা প্রমাণ করে এটার মাধ্যমে। অত্যন্ত আমার কাছে প্রথম মনে হয়েছিল আনরিলেটেড, বাট ইটস নট আনরিলেটেড, ইটস ভেরি রিলেটেড। অনেক প্রমাণ সহ অনেক কিছু লাগে যখন আপনারা আত্মীয়স্বজনের জন্য সাবমিট করবেন বা অ্যাপ্লাই করবেন। প্রুফ অফ ডকুমেন্টসের মধ্যে এটি হচ্ছে একটি অন্যতম। মঈন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে পরবর্তীতে দেখা হবে। আপনি ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এতক্ষণ সমস্ত অনুষ্ঠান জুড়ে ছিলেন আমাদের সাথে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে যখন আমরা এই সপ্তাহের শেষে ছেড়ে যাই, আমরা ছুটতে থাকি খবরের পেছনে এবং আপনাদের বিভিন্ন যে কাজ আমাদের হাতে থাকে সেই সমস্ত কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করি। কিন্তু সপ্তাহের শেষে আমরা চলে গেলেও আমরা আপনাদের সাথেই থেকে যাই। আমাদের সপ্তাহ শেষ হয়ে গেল শনিবার রবিবার দুটি খুব ভালো অনুষ্ঠান থাকে। একটি হচ্ছে টিবিএন ওয়েলনেস, যা আমি আশা করি আপনারা দেখবেন, সেটি ভালো লাগবে, কারণ এর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য চলে আসে। ভালো বর্ণীয় ডাক্তাররা থাকেন সেখানে, স্বাস্থ্য বিশেষজ্ঞ। এবং আরেকটি অনুষ্ঠান হয়ে থাকে আমাদের টিবিএন স্পেশাল, সেটিও একটি ইমিগ্রেশন বিষয়ক অনুষ্ঠান, রাত 8টায় হয়ে থাকে রবিবার। সেখান থেকে অনেক কিছু জানতে পারবেন আপনারা। যে সময়ে আমরা ব্যস্ত থাকি, আমরা সম্পূর্ণ কাজটি করি আপনাদের জন্য এবং ছুটতে থাকি খবরের পেছনে। আমরা হচ্ছি টিবিএন 24, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর। আমরা বলি আপনাদের গল্প, যে গল্প অন্যরা কেউ বলতে চায় না অথবা মনে করে এটি বলার প্রয়োজন নেই। আপনারা সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।